কোপাকাবানায় কার্নিভাল, রিও যিশুর পায়ের নিচে চ্যাম্পিয়নদের পদধ্বনি। ব্রাজিল বিশ্বকাপের 2 বছর পর ফের ক্রীড়া মহাযজ্ঞ। রিও ডি জেনেইরোয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2016 অলিম্পিক্স। 10,500 প্রতিযোগী, 207টি দেশ, 28টি ইভেন্ট। রেকর্ডের ভাঙাগড়া, খতিয়ানের ওঠাপড়া, বাড়ছে রিওর হৃদস্পন্দন, চড়ছে উত্তেজনার পারদ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিদ্যুৎ ঝলক থেকে সবুজ গালিচায় ড্রিবলের শিল্প, অপেক্ষায় সৈকত শহর। অলিম্পিক গেমস শুরুর আগে ফিরে দেখা রিও, চিনে নেওয়া তার কৃষ্টি, সংস্কৃতি, হাসি, কান্না। গেমস ভিলেজের বাইরে এক নতুন পৃথিবী, যেখানে ব্রাজিলীয় যাত্রাভিমানের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। এক একটা শহরের এক একটা প্রতীক থাকে, আর অনেক সময় সেই প্রতীক শহরের গণ্ডি পেরিয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠে। কলকাতার এক সময় হাওড়া ব্রিজ ছিল, আর এখন ব্রাজিল বললেই যে ছবিটা নিঃসন্দেহে আপনার চোখে ভাসে, সেটা চন্দ্রবিন্দুর কথা ধার করে বলতে হয়। 2 হাত প্রসারিত ঈশ্বর পুত্রের একটা মূর্তি। যারা আসছেন ব্রাজিলে, তারা অন্তত একবার এই রিও শহরের ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তি দেখতে একবার আসছেন। এরা পর্তুগিজ ভাষায় একে বলেন, অনেক কষ্ট করে উচ্চারণটা শিখেছি, তাই আপনাদের শুনিয়েই ছাড়ব। ক্রিস্তো রিদেন্টর। এই ক্রিস্তো রিদেন্টর বা ক্রাইস্ট দ্য রিডেমারের মূর্তি নিঃসন্দেহে ব্রাজিলের সবথেকে পরিচিত প্রতীক। এই মূর্তির উচ্চতা 98 ফিট। আপনাদের একটা মজার কথা বলি, এই গোটা রাস্তাটা 3 ভাবে আসা যায়। 1 হচ্ছে পায়ে হেঁটে, 2 হচ্ছে গাড়িতে বা ট্যাক্সিতে, এবং 3য় ট্রামে। অসাধারণ সেই ট্রাম যাত্রা। এরা পর্তুগিজ ভাষায় ট্রামকে ট্রেন ধরনের একটা উচ্চারণ করেন, যার ফলে ভারতীয় কানে ট্রামকে ট্রেন ভুল হতে পারে, কিন্তু ভুল করবেন না, এটি ট্রাম। সময় একটু বেশি লাগে, সবথেকে বড় কথা বহু জায়গায় থামা যায় না, একটানা চূড়োয় উঠে আসতে হয়, কিন্তু যাত্রাটা অসাধারণ, কোনো সন্দেহ নেই। এই মূর্তির সঙ্গে কোথাও জড়িত আছে ব্রাজিলিয়ানদের যাত্রাভিমানের কথা। তার কারণ 1922 সালে এই মূর্তি ভিত্তিপ্রস্তর যেদিন স্থাপিত হয়, সেই দিন ব্রাজিল পর্তুগিজদের হাত থেকে স্বাধীন হলো, স্বাধীনতা পেল। তাই এই 1922 সালের 4 এপ্রিল ব্রাজিলীয় স্বাভিমানের, ব্রাজিলীয় আত্মাভিমানের একটা প্রতীক হিসেবে এই মূর্তিকে দেখা হয়। নিঃসন্দেহে এই মূর্তি অনেকক্ষণ উঁচু হয়ে যদি দেখতে হয় আপনাকে, আপনার ঘাড় ব্যথা করে উঠবে, কিন্তু ব্রাজিলীয় যাত্রাভিমান যে কোন উচ্চতায় পৌঁছেছে, নিঃসন্দেহে এই মূর্তি তার প্রতীক। আপনাদের বলে রাখি, আর্ট ডেকো স্টাইলে নির্মিত হয়েছে এই মূর্তি। 98 ফুটের সুবিশাল ঈশ্বরপুত্রের এই মূর্তি, 2 হাত প্রসারিত, কংক্রিট এবং সোপস্টোন দিয়ে এই যিশু মূর্তি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বলে গণ্য করা হয়। ভ্যাটিকান কক ট্রেনে মূর্তির পাদদেশে পৌঁছানো যায়, তারপর ধাপে ধাপে অগুন্তি সিঁড়ি বেয়ে উঠে আসা যায়। আধুনিক এলিভেটর আর এসকালেটরও বসানো হচ্ছে, আর কয়েক বছরের মধ্যে তা পূর্ণাঙ্গ চেহারা পাবে। রিওর কোর্কোভাদো পাহাড়ের ক্রাইস্ট দ্য রিডিমারের সঙ্গে আটলান্টিক পেরিয়ে সুদূর পূর্ব ইউরোপের পোল্যান্ডের একটা নারীর টান। পোলিশ ফরাসি ভাস্কর পল ল্যান্ডওস্কির হাতে 9 বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে এই মূর্তি। 2010 পর্যন্ত যা বিশ্বের উচ্চতম শিল্পকর্ম হিসেবে বিবেচিত হতো। আরও একটি বিষয়ের সঙ্গে রিওর যিশুর গভীর যোগ, বিপর্যয়, বজ্রপাত। 2008 ও 2014-এ 2 বার বজ্রপাত হয়েছিল 60,000-এরও বেশি পাথরের টুকরো দিয়ে গড়া ক্রাইস্ট দ্য রিডিমারের ওপর। এখানে একটা মজার দৃশ্য দেখা যায়, জানেন, এইভাবে মাটিতে শুয়ে সঙ্গী বা সঙ্গিনীর জন্য দুর্ধর্ষ একটা অ্যাঙ্গেল বের করার চেষ্টা করছেন তারা চাইছেন যে ঈশ্বর পুত্রের সঙ্গে একবার না একবার কোনো না কোনো ফ্রেমে, কোনো না কোনো অ্যাঙ্গেলে তাদের ছবিটা একেবারে স্মৃতিতে অক্ষয় হয়ে থাকুক। সেই জন্য এই বিশাল মূর্তির সামনে অনেকেই একেবারে শটান শুয়ে পড়েন এবং শুয়ে শুয়ে ক্যামেরার অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করেন। ব্রাজিলে ডেঙ্গির কথা আপনাদের আগেই বলেছি, এছাড়া ইয়েলো ফিভার এবং
আইন শৃঙ্খলার সমস্যা। আমরা যখন ব্রাজিল আসছিলাম আমরা আইন শৃঙ্খলা নিয়ে ইন্টারনেটে নানা রকম বিভ্রান্তিমূলক কথা পড়েছিলাম, কিন্তু তারপর এখানে এসে ডেঙ্গির কথা জানলাম, ইয়েলো ফিভারের তো ভ্যাকসিন নিতে হয়েছে যা কার্যত বাধ্যতামূলক। কিন্তু বিশ্বাস করুন, না ডেঙ্গি, না ইয়েলো ফিভার, না আইন শৃঙ্খলা, কোনো কিছুই ব্রাজিলের সমস্যা নয়। ব্রাজিলের আসল সমস্যা, অন্তত আমাদের মতো যারা ভারতীয় পর্যটক আসছেন তাদের পক্ষে ভাষা। তার কারণ এক বর্ণ ইংরেজি এখনও 95% মানুষ বলতে পারেন না। যদিও ব্রাজিল প্রশাসন দাবি করেছে যে প্রত্যেক শহরবাসীর একটা বড় অংশকে তারা ভাষা শিক্ষা দিয়েছেন, ইংরেজি শিখিয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ অন্তত আমরা পাচ্ছি না। বোঝানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারা আন্তরিকতার সঙ্গেই বুঝতে চাইছেন, কিন্তু তারপর যখন ব্যর্থ হচ্ছি তখন মনে হচ্ছে হয় আমরা বাংলা, হিন্দি বা ইংরেজি ভুলে যাব, অথবা তারা পর্তুগিজ ভুলে যাবেন। সুতরাং যদি একান্ত ঠেকায় পড়েন তাহলে বাংলাতেই কথা বলবেন, কিছুটা তারা বুঝলেও বুঝতে পারেন। তার কারণ ভাষা তো সার্বজনীন, ভাষা ইউনিভার্সাল। সুতরাং আবেগ যদি ইউনিভার্সাল হয় তাহলে ভাষা তার কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু ব্রাজিলে পা দিয়ে নিঃসন্দেহে একটা সমস্যায় আপনার কপালে ভাঁজ পড়বে, সেটা ভাষার সমস্যা, ভাষা না বোঝার সমস্যা। অবশ্য এখন আইফোন কিংবা অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে ভাষা অনুবাদ করে নিতে পারবেন, কিন্তু সব জায়গায় ইন্টারনেট কানেকশন যদি না থাকে সেখানে আপনার বিপদ বাড়বে, বই কমবে না। কিন্তু যাই হোক, সব মিলিয়ে একটা রোদ ঝলমলে দিনে এই ক্রাইস্ট দ্য রিডেমারের সামনে দাঁড়িয়ে অসাধারণ একটা অভিজ্ঞতার শরিক হলাম আমি এবং আমার সঙ্গে আপনারা সবাই। বাংলা এবং মেক্সিকো এক হয়ে গেছে। বিভিন্ন দলের সমর্থকরা ইতিমধ্যেই রিও শহরে আসতে শুরু করেছেন। যেমন এরা মেক্সিকো থেকে এসেছেন, ইংরেজি বলতে পারেন না, কিন্তু মেক্সিকো জমিয়ে দিয়েছেন। মেক্সিকো খ্রিস্টের সামনে যেন তার আশীর্বাদ পেতেই ফুটবল খেলা শুরু হয়ে গেছে। তিজুকা ন্যাশনাল ফরেস্টের মধ্যে এই মূর্তি, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 2323 ফুট ওপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2323 ফুট ওপরে ফুটবল খেলা চলছে, দেখতে পাচ্ছেন। হাতে গোনা আর 3টে দিন, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক টালবাহানা, বিক্ষোভ, আন্দোলন ছাপিয়ে অলিম্পিক প্রস্তুতি সম্পন্ন করাটাই এখন রিও প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। প্রস্তুতিতে শেষ তুলির টান, সেই ব্যস্ততার পাশ কাটিয়ে নস্টালজিয়ার সফর রিওর শিল্পের আঁতুর ঘর সান্তা তেরেসায়। সান্তা তেরেসা মানেই ট্রাম আর ট্রামের স্মৃতি। এই যে গুমটিটা দেখছেন, এটা কিন্তু গুমটি নয়, এটা হচ্ছে ট্রামের একটি বগি। প্রথম দিকে ট্রাম এখানে ঠিক এই রকমই দেখতে ছিল। সান্তা তেরেসার যে গ্রাফিতিগুলো আছে তাতেও একদম পরিষ্কার ট্রামের ছবি আছে। নানা রকমভাবে সান্তা তেরেসা ট্রামের নামের সঙ্গে যুক্ত। কিন্তু এখন সান্তা তেরেসার ট্রাম আর চলে না। কেন চলে না সেও এক গল্প, তবে করুণ কাহিনী। এই যে ট্রামের ট্রাক দেখছেন, এই ট্রাকগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে। কবির রক্তচাটে শহরের ট্রাম এই বিকেল বেলায়। এইখানে সান্তা তেরেসা ট্রামের ইতিহাসের সঙ্গেও রক্তপাতের ইতিহাস মিলেমিশে আছে। 2011 সালে ট্রামের একটি বগি উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান 4 জন। এই ট্রাম এখনও সেই রক্তপাতের স্মৃতি বহন করে আছে। ঠিক এই জায়গায় ট্রামের দুর্ঘটনাটি ঘটেছিল এবং তারপর থেকে ব্রাজিল সরকার, ব্রাজিল প্রশাসন সিদ্ধান্ত নেয় সান্তা তেরেসায় ট্রাম আর চলবে না। স্মৃতি হিসেবে ট্রাক রয়ে গেছে, ট্রাম আর চলে না। কিন্তু সান্তা তেরেসা মানে শুধু ট্রাম নয়, সান্তা তেরেসা মানে শুধু স্মৃতি নয়, সান্তা তেরেসা মানে শিল্প। ঠিক কলকাতায় যেরকম বইমেলা, ব্রাজিলে তেমন সান্তা তেরেসা। শিল্পের আকর ঘর হিসেবে সান্তা তেরেসা কিভাবে এখনও নিজেকে মেলে রেখেছে এবং গোটা পৃথিবীর সমস্ত জায়গা থেকে পর্যটক টানছে শিল্পের কেন্দ্র হিসেবে, দেখাবো আপনাদের।
আসুন আমার সঙ্গে সান্তা তেরেজা। আমাদের চোখের দেয়ালগুলো, বিশেষ করে কলকাতার দেয়ালগুলো এখনও ভাসছে শুধু ভোট দিন আর ভোট দিন, এই প্রার্থীকে ভোট দিন, অমুক দলকে ভোট দিন। তার বাইরে দেয়ালের গ্রাফিটি যে সৌন্দর্য এবং শিল্পের কোন কথাটা বলতে পারে, কোন উচ্চতায় পৌঁছতে পারে, তা বোধহয় কেউই আর ভাবেন না। দেয়ালকে শুধুমাত্র দেয়াল লিখনের জন্য ব্যবহার করা হয়, তাও রাজনৈতিক দেয়াল লিখন, যেখান থেকে রসিকতা, কার্টুন, ব্যঙ্গচিত্র ক্রমশই কমছে। কিন্তু এই ব্রাজিলে এসে গ্রাফিতি বা দেয়াল লিখন কোন পর্যায়ে যেতে পারে, কতদূর শিল্পের শর্ত মানতে পারে, দেয়াল আস্ত একটা শিল্প হয়ে উঠতে পারে, তা ব্রাজিলে না এলে কিন্তু বুঝতে পারতাম না। বার্লিনের দেয়ালের অংশে, বিভিন্ন অংশে নানা গ্রাফিতি, নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবি আমরা দেখেছি, আপনাদেরও দেখিয়েছিলাম একবার। কিন্তু এখানকার এই ব্রাজিলের দেয়াল লিখন এবং রাস্তার দুধার ঠিক দেয়ালে শিল্পকর্মের মাধ্যমে যেভাবে সাজানো হয়েছে, এর জন্য কিন্তু অর্থ লাগে না, লাগে শিল্পবোধ এবং পরিশ্রম, প্যাশন, শহরটাকে আরও সুন্দর করে দেখার এবং দেখানোর ইচ্ছে। এই যে এখানে সাধারণভাবে কয়েকটা সিমেন্ট এবং কংক্রিটের স্ল্যাব রাখা হয়েছে, তার ভেতরেও এখানে একটা দাবার ছক করা হয়েছে। দাবা কেউ খেলেন কিনা সে দৃশ্য কোনোদিন আমাদের চোখে পড়েনি, কিন্তু এই গোটা ভাবনাটার মধ্যেও একটা ইউনিকনেস, একটা অন্যরকম কিছু, একটা শিল্প সমৃদ্ধ কিছু করার ইচ্ছেটা রয়েছে। ট্রামের কথা আপনাদের বলছিলাম, দেখুন গ্রাফিতিতে আজকে এই সান্তা তেরেসায় ট্রাম চলে না, কিন্তু স্মৃতিতে এখনও ট্রাম রয়ে গেছে। কলকাতায় এখনও ট্রাম চলে, তা সম্পূর্ণ স্মৃতি হয়ে যায়নি, কিন্তু ট্রামের স্মৃতি তুলে রাখার যে বাসনা, সেখানেও কিন্তু ব্রাজিল কয়েক কদম এগিয়ে। ট্রাম দুর্ঘটনায় কবি জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছিল। এখানে 2011 সালে যে 4 জনের মৃত্যু হয়েছিল তারা কেউ কবি ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও ট্রাম আর চলে না। এবং কবি, শিল্পী, সাহিত্যিককে এই সান্তা তেরেসা যে যত্ন নিয়ে লালন করে, তা সত্যি ভাবা যায় না। সেই সান্তা তেরেসার নানা ছবি দেখাবো। এই গ্রাফিতি আপনাদের মুগ্ধ করবেই, আমাদের তো মুগ্ধ করছেই। আসুন আমার সঙ্গে সান্তা তেরেসার পথে। দেয়াল লিখন কেউ পড়তে পারেন, কেউ পড়তে পারেন না। যারা পড়তে পারেন না, ইতিহাসের বিচারে কোথায় ঠাঁই হয় আমরা জানি না, ইতিহাস বলবে। কিন্তু একটা জিনিস সত্যি, দেয়ালে সাধারণ মানুষের যে অনুভূতিগুলোর প্রকাশ ঘটে, যে প্রতিফলন ঘটে, তা সত্যি অসাধারণ। অন্তত এই সান্তা তেরেসায় পা রেখে বারবার এই কথাটাই মনে হচ্ছে। রাগ, দুঃখ, অভিমান, ক্রোধ, স্বপ্ন, হতাশা কিংবা প্রত্যাশা, এই সমস্ত দেয়ালে প্রতিফলন ঘটিয়েছে। একটা সময় কলকাতার কফি হাউসে কফি আসতো খাস ব্রাজিল থেকে, ব্রাজিলিয়ান কফি। কলকাতা সে সুখের দিন আর নেই, কিন্তু ব্রাজিলে পা দিয়ে আপনি যে কোনো বড় ক্যাফেতে গেলে চা পাবেন খাস দার্জিলিং থেকে। এই চা যা দার্জিলিং থেকে এই ব্রাজিলে এসে পৌঁছচ্ছে, তার দাম প্রতি কেজি 18,000 টাকা। মহার্ঘ, কিন্তু দার্জিলিং চাই তুলনাহীন। আর এই যে ক্যাফেতে আমরা বসে আছি, এটা সান্টা মেরিনা সব থেকে বড় ক্যাফে। সব থেকে মজার কথা, পর্তুগিজ ভাষা কীরকম পরস্পর সংযুক্ত হয়। পর্তুগিজ ভাষায় চাকে কিন্তু চাই বলা হয়। সুতরাং সব মিলিয়ে এখানে একটা বাংলা গন্ধ পাচ্ছি, একটা নিজের রাজ্যের ঘ্রাণ পাচ্ছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রাজিল বাংলার কতটা কাছাকাছি আপাতত আপনারা এই নিয়ে চিন্তা ভাবনা করুন। আর এই ব্রাজিলের রিও শহরে বসে আমি চুমুক লাগাই এখানকার মহার্ঘ দার্জিলিং চায়। ফুটবলের মক্কা যদি ব্রাজিল হয়, তাহলে ব্রাজিলের সংস্কৃতির মদিনা নিঃসন্দেহে এই সান্তা তেরেসা।
এখানে সমস্ত ধরনের সংস্কৃতি, সমস্ত ধারার কলার চর্চা হতো। এবং সবথেকে বড় ব্যাপার, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পার্ক অন দ্য রুইন্স। এখানেই একজন ভদ্রমহিলা দীর্ঘ কয়েক দশক ধরে সমস্ত সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে এসেছিলেন। কবি, লেখক, ব্যালেরিনিয়া শিল্পী, চিত্রশিল্পী সবাইকে সমান মর্যাদা দিতেন তিনি। আমরা এই মুহূর্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এছাড়াও এই সান্তা তেরেসার একটা অন্ধকার অতীত আছে। দাস ব্যবসার অন্ধকার অতীত এই পার্ক অন দ্য রুইন্সে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে। অষ্টাদশ শতাব্দীতে রিও বন্দর ছিল দাস ব্যবসার মূল কেন্দ্র। এখান থেকেই দাসেদের নানা জায়গায় পাঠানো হতো এবং সেখানে যখন এই সান্তা মেরিয়া পাহাড় কেটে কেটে লোকালয় তৈরি হচ্ছে, বহু দাস পালিয়ে গেছেন এবং এই কৃষ্ণাঙ্গ দাসের পালিয়ে যাওয়া নিয়ে নানা ধরনের সুরঙ্গ নিয়ে বহু উপকথা আজও প্রচলিত আছে। কৃষ্ণাঙ্গ দাস ব্যবসার অন্ধকার দিকের কথা, আতঙ্কের কথা হলো, কিন্তু আতঙ্কের আরেকটা গল্প আপনাদের শোনাবো এই সান্তা তেরেসাকে ঘিরে। আজও যারা ব্রাজিলে আসেন বা আসতে চান, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ইয়েলো ফিভারের টিকা নিতে হয়। আমাদেরও হয়েছে। এই ইয়েলো ফিভার ব্রাজিলে একসময় মহামারীর আকার নেয়, আর রিও শহরের আতঙ্কিত নগরবাসীরা সবাই দলে দলে পাহাড়ে উঠে আসেন। কোন পাহাড়ে? পাহাড় কেটে বানানো জনপদে এই সান্তা তেরেসায়। এবং তারা উঠে আসতেন তার কারণ তারা বিশ্বাস করতেন যে মশা পাহাড়ের এত দূরে ওপরে উঠে আসতে পারবে না। সেই থেকে সান্তা তেরেসা রিও নগরের যেন ছায়া শুনিবি শান্তির নীড়, বাঙালি কবির কথায়। সেই আশ্রয়দানের ইতিহাসও কিন্তু রয়েছে সান্তা তেরেসায়। সুতরাং সান্তা তেরেসা একদিকে যেমন সংস্কৃতির পীঠস্থান, অন্যদিকে চরম বিপর্যয়ের সময় রিওবাসীকে আশ্রয় দিয়েছে এই পাহাড় কেটে তৈরি হওয়া জনপদ। এখানে পা রেখে তাই রোমাঞ্চিত হতেই হয়। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, কিন্তু শেষে বিদায় নিতে নিতে আমরা দেখে নেব অসাধারণ সান্তা তেরেসার নানা বাড়িঘর, দেয়ালের গ্রাফিতি, দেয়াল লিখন, সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা, আবেগ, তার ছবি। ভালো থাকবেন সবাই।